কতগুলো যে বোমা পড়েছে আর শূন্যে কতগুলো যে গুলি চলেছে তা গোনা অসাধ্য। বুক ধুকপুক করছিল, কিভাবে পালাবো বুঝতে পারছিলাম না। পুলিশ না এলে কতগুলো যে লাশ পড়ে যেত সত্যি ভাবতে গিয়ে গায়ে কাঁটা দিচ্ছে। এবং তার পরের লাইনটা হলো, তৃণমূল কংগ্রেস এখানে বরাবরই শক্তিশালী ছিল, কিন্তু আইএসএফ এর যে এত লোকজন রয়েছে এখানে সেটা জানতামই না। এই কথাটা যিনি বলছেন তিনি কথা বলছেন ভাঙড় নিয়ে। এবার দেখুন, আপনি পশ্চিমবঙ্গের যে এলাকাতেই বসবাস করুন না কেন, সেখানে যাই সমস্যা থাকুক না কেন, আপনি বলতেই পারেন যে অন্তত এটা ভাঙড় তো নয়। কারণ ভাঙড়ে 2021-এর পর থেকে একটি বিধানসভা আসন এবং একজন বিধায়ককে নিয়ে এমন সংঘর্ষ শুরু হয়েছে সেটা এখনো পর্যন্ত থামছে না। পঞ্চায়েত নির্বাচনের সময় সেটা তো একেবারে ভয়াবহ আকার ধারণ করেছিল, দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। তারপরে আমরা শুনলাম মুখ্যমন্ত্রী একাধিক থানার কথা বলছেন, ভাঙড়ে নতুন থানা উদ্বোধন করা হচ্ছে, লালবাজারের আন্ডারে এগুলোকে নিয়ে আসা হচ্ছে। এবং তখন আশা করা গিয়েছিল যে একটু হলেও আইন শৃঙ্খলার পরিস্থিতি হয়তো ভাঙড়ে এবারে ভালো হবে, কিন্তু দেখা যাচ্ছে সেরকম কিছুই নয়। সেই সংঘর্ষ সংঘাত এখনো পর্যন্ত চলছে। গোলা এবং গুলি দুটোই কিন্তু একেবারে মুড়ি মুড়কির মতো বিদ্যমান। এবার আপনি প্রশ্ন করতে পারেন যে কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে, কেন? তার কারণ এখানে কনফ্লিক্ট বা এই সংঘর্ষটা শুধুমাত্র শাসক বিরোধী নয়। শাসক এবং বিরোধী সংঘাত তো রয়েছে, তারই সঙ্গে সংখ্যালঘু প্লাস সংখ্যালঘুর ব্যাপার রয়েছে। এখানে একদিকে যেমন শাসক দলের তরফ থেকে তা আরাবুল ইসলাম, শওকত মোল্লার মতো লোকজন একদম বহু বছর ধরে মৌরসি পাট্টা একেবারে গেড়ে বসে রয়েছেন, সাজিয়ে বসে রয়েছেন, তেমনই আবার উল্টো দিকে একজন নতুন বিধায়কের গায়ে ছাপ ফেলার চেষ্টা করা হয়েছে, যিনি শুধুমাত্র একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তিনি মুসলিম তাই নয়, তিনি আবার একজন পীরজাদাও বটে, যার অনুগামীরা তার জন্য প্রাণ দিতেও রাজি। অতএব এইখানে আপনি একটা স্পষ্ট উদাহরণ দেখতে পাবেন, একটা স্পষ্ট সংঘাত বা সংঘর্ষের জায়গা দেখতে পাবেন, যে শাসক দলের যে তোষণ এবং পোষণের নীতি আছে সেই জায়গায় যদি তার সামনাসামনি একদম ইমান এবং পেহচানের ধাক্কা লাগে তাহলে পরিণতি কি হতে পারে। অথবা শাসক দলের যে সংখ্যালঘু ভোটের সমীকরণটা রয়েছে সেটার গায়ে যদি ধাক্কা লাগে তাহলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। শুরুতেই আপনাদের বলি সেপ্টেম্বর মাসের একটা ঘটনা, 2023-এর সেপ্টেম্বরে একটি খবর সামনে এলো যে ভাঙড় পুলিশ স্টেশনের আন্ডারে যে সমস্ত পুলিশ কর্মচারীরা কাজকর্ম করছেন, নিরাপত্তা রক্ষার কাজ করছেন, তাদের জন্য বিশেষ ধরনের 2500 হেলমেট তৈরি করার বরাদ দিয়েছে লালবাজার, যার জন্য খরচ পড়ছে প্রায় 30 লক্ষ টাকা। এই স্পেশাল হেলমেটের সামনে ফাইবার গ্লাস রয়েছে, ঘাড় এবং কাঁধ ঢাকার, কানের পাশ ঢাকার একটা বিশেষ ব্যবস্থা রয়েছে। তারই সঙ্গে এই হেলমেটগুলোর ওজন প্রায় 1.5 কেজি মতো, যাতে কোনো অভিযানের সময় দৌড়াদৌড়ি করতে গিয়ে পুলিশদের মাথা থেকে এই হেলমেটগুলো খুলে না পড়ে যায় তার ব্যবস্থাও থাকছে। এবার ব্যাপারটা হলো যে স্পেশাল হেলমেট কেন? মানে অন্যান্য পুলিশ স্টেশনে যারা রয়েছেন, অন্যান্য এলাকায় পুলিশ কর্মচারী, তাদের জন্য তো নর্মাল হেলমেটই ঠিক আছে, তারা নর্মাল হেলমেট পরেই ডিউটি করছেন। ভাঙড়ের এই পুলিশ কর্মচারীদের জন্য স্পেশাল হেলমেট, কারণ এখানে এই হেলমেটের স্পেসিফিকেশনটাও স্পেশাল। না ইট এবং লাঠির বাড়ি যাতে হেলমেট সহ্য করতে পারে সেই রকম বিশেষ হেলমেট এখানে তৈরি করা হচ্ছে এখানকার পুলিশ কর্মচারীদের জন্য। তৃণমূল কংগ্রেসের তাজা নেতা আরাবুল ইসলাম, দাপুটে নেতা, শোনা যায় যে তিনি কাউকে রেয়াত করেন না। যেমন কিছু মাস আগে তিনি বলেছিলেন একটি সভা থেকে তার কর্মীদের উদ্দেশ্যে যে তৃণমূল কংগ্রেসকে যারা খারাপ ভাষায় কথা বলে, তৃণমূল কংগ্রেসকে নিয়ে বাজে কথা বলে, তাদের গ্রামের ভেতর থেকে ধরে আনতে হবে, হাত পা বেঁধে গুঁড়ো করে দিতে হবে। এবং তারই সঙ্গে সেই সভা থেকে আইএসএফ এর কর্মীদের ছাগল চোর, মুরগি চোর এইসব বলে তিনি কটাক্ষ করেছিলেন, বিদ্রুপ করেছিলেন। কিন্তু বছর শেষ হতে হতে দেখা গেল যে তার এই কথাবার্তা যেন অনেকটা বদলে গেছে, অন্য রকম কথা বলছেন, গলার স্বর বদলে গেছে। তার ছেলেকে খুনের ষড়যন্ত্র করছে আইএসএফ, এই অভিযোগ তিনি করেছিলেন এবং তিনি বলেন এই মর্মে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে নিরাপত্তার জন্য দাবি করবেন। এবার ব্যাপারটা হলো আরাবুল ইসলাম এবং তার ছেলে হাকিমুল দুজনেরই নিরাপত্তার তো খুব একটা অভাব রয়েছে এরকমটা মনে করার কোনো কারণ নেই। তার কারণটা হচ্ছে যে আরাবুল ইসলামের ছেলে হাকিমুল তিনি নিজেও বেশ তৃণমূল কংগ্রেসের বড় দাপুটে যুব নেতা, তিনি পঞ্চায়েত নির্বাচনে, জেলা পরিষদ নির্বাচনে জিতেছেন এবং তারপর গত বছর জুলাই মাসেই এইরকম হুমকি টুমকি পাচ্ছেন হাকিমুল, এই কথাটা সামনে রাখা হয়েছিল এবং তারপর কিন্তু বাবা এবং ছেলে দুজনেরই নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে আরাবুল ইসলামের 2 জন নিরাপত্তারক্ষী ছিলেন, তারপরে কিন্তু আরাবুল ইসলামের নিরাপত্তারক্ষীর সংখ্যা হয় 3 এবং হাকিমুলের জন্যও কিন্তু একজন নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা হয়। অন্যদিকে আবার শওকত মোল্লা তিনি কেমন আছেন?
তিনি নিজের ছেলে নয়, নিজের জীবন নিয়েই প্রচন্ড চিন্তিত, তাকেই খুন করে দেওয়া হবে, আইএসএফ খুনটুন করে দেবে, এরকম হুমকি দিচ্ছে। এই অভিযোগ কিন্তু তিনি সামনে রেখেছিলেন। তিনি বলেছিলেন যে জয়নগরে যে সময় তৃণমূল কংগ্রেসের নেতা সৈফুদ্দিন লস্করকে খুন করা হয় এবং তারপরে সেই নিয়ে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে, সেই সময়টাতেই কিন্তু তারই মধ্যে শওকত মোল্লা সাংবাদিক বৈঠক করে দাবি করেছিলেন তার কাছে হুমকি ফোন এসেছে, ভাঙড় যাওয়ার পথে তার কাছে ফোন এসেছে এবং ফোনে তাকে কদর্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, তারই সঙ্গে বলা হয়েছে তোকেও খুন করে দেব, ভাঙড় যাওয়ার পথেই ভাঙড়ে বা ক্যানিংয়ে তোকে খুন করে দেব, এইরকম ভাবে তাকে হুমকি দেওয়া হয়েছে। এবার আপনি যদি উল্টো দিকে দেখেন, আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনিও যে খুব ভালো জায়গায় রয়েছেন এমনটা কেউ বলবেন না। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, একাধিক মামলা রয়েছে, খুনের মামলা রয়েছে, ধর্ষণের অভিযোগ রয়েছে, তাকে জামিন নিতে হয়েছে। তারই সঙ্গে তার দলের মধ্যে থেকে শাসক দল রোজই প্রায় ভাঙিয়ে লোকজনকে নিয়ে চলে যাচ্ছেন। যারা আইএসএফ থেকে তৃণমূলে যাচ্ছেন সবাই একই কথা বলছেন, তৃণমূল কংগ্রেসের উন্নয়নমূলক কাজের জন্য আইএসএফ থেকে তৃণমূল কংগ্রেসে চলে এসেছি। তো এই সমস্ত কিছুর চাপে যে কোনো একটা নতুন রাজনৈতিক দল সে তো বেশি দিন টিকে থাকতে পারে না, তার তো আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাওয়ার কথা, মিলিয়ে যাওয়ার কথা। কিন্তু এখানে দেখা যাচ্ছে উল্টোটা, দেখা যাচ্ছে আইএসএফ এইবারে বিভিন্ন জায়গায় থাবা বসানোর চেষ্টা করছে যেগুলো এতদিন ধরে শাসক দলের একদম খুব শক্তিশালী জায়গা হিসেবে পরিচিত ছিল, যেখানে কিন্তু শাসক দলের একটা খুব সুরক্ষিত ভোট ব্যাংক ছিল, একদম সেট করা সংখ্যালঘু ভোট ব্যাংক ছিল। তারই সঙ্গে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহারের বেশ কিছু জায়গা যেখানে সংখ্যালঘু ভোট ব্যাংক শক্তিশালী, সংখ্যালঘুদের সংখ্যা উল্লেখযোগ্য, সেই সব জায়গাতেও কিন্তু আইএসএফ ঢোকার চেষ্টা করছে। এবং এইটা বিজেপির থেকেও আমাদের রাজ্যের তৃণমূলের জন্য বেশি চিন্তার বিষয়, কারণ উত্তরবঙ্গের এই সমস্ত জায়গাগুলোর অনেকগুলো এইরকম রয়েছে যেখানে বিজেপি জিতেছে, বিজেপির জেতা জায়গা, যেগুলো এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু বিজেপির হাত থেকে আবার ছিনিয়ে নিতে চাইছে। সেখানে যদি সংখ্যালঘু ভোট পুরোপুরি তৃণমূল কংগ্রেস না পায়, সংখ্যালঘু ভোট যদি আইএসএফ এর দিকে চলে যায়, তাহলে তৃণমূল কংগ্রেসের জন্য কাজটা যথেষ্ট কঠিন হবে। কিছুদিন আগেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি বলেছেন সংখ্যালঘুরা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে কিরকম লড়াই করছে, দিদি তাদের জন্য কত উন্নয়নমূলক কাজকর্ম করেছেন সেটা তারা জানেন, তাই সংখ্যালঘুরা দিদিকেই ভোট দেবেন, এখানে আইএসএফ কিছুই করতে পারবে না, যতই আইএসএফ তাদের বিভ্রান্ত করার চেষ্টা করুক। অর্থাৎ এইখানে আইএসএফ যে ঢুকে পড়েছে সেটা কিন্তু উদয়ন গুহ, তৃণমূল কংগ্রেসের নেতা ও মন্ত্রী, তিনি অস্বীকার করতে পারলেন না। আইএসএফ যে এখানে রমরমিয়ে ঢুকে পড়েছে এবং আইএসএফ একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং আইএসএফ কে অ্যাকনলেজ করতে হচ্ছে, অ্যাড্রেস করতে হচ্ছে, সেটা কিন্তু উদয়ন গুহ অস্বীকার করতে পারছেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মুয়াজ্জেমদের সভাতে বলেছিলেন, আমি চাই না ফুরফুরা শরীফ রাজনীতি করুক, যেমন আমি চাই না বেলুর মঠ রাজনীতিতে প্রবেশ করুক। তারই সঙ্গে এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নওশাদ সিদ্দিকী এবং তার দল আইএসএফকে ভোট কাটুয়া বলেও আক্রমণ করেছেন। ব্যাপারটা হলো, দেখুন, রাজনীতির যে ভাষা সেটা বর্তমানে আইএসএফ এর নওশাদ সিদ্দিকীর চারপাশে যারা রয়েছেন সেই ভাষায় বহুদিন আগে থেকেই শাসক দলের কাছেই তারা ট্রেন্ড হয়ে গেছেন। আপনারা পঞ্চায়েত নির্বাচনের সময়ও দেখেছেন নিশ্চয়ই, আগে যে সমস্ত পন্থা, যে সমস্ত উপায়গুলো শুধুমাত্র শাসক দলের হাতে ছিল, শাসক দলের দখলে ছিল, সেগুলো কিন্তু খুব সুন্দর করে আইএসএফ এর হাতেও যে মজুত আছে সেটার উদাহরণ আমরা দেখতে পেয়েছি, দ্য পাওয়ার অফ আ বুলেট ফর আ ব্যালট। এখন বিষয়টা হচ্ছে, শাসক দলের শেখানো ভাষাতেই যদি শাসক দলের সঙ্গে কেউ কথা বলে, শাসক দলকে জবাব দেয়, তাহলে সেটা হজম করাটা অবশ্যই শাসক দলের জন্য একটু কঠিন বিষয়, চাপের বিষয় তো হবেই। দেখুন, আপনাদের দুটো বিবৃতির কথা শোনাই। একজন বিধায়ক নওশাদ সিদ্দিকী অত্যন্ত শান্ত গলায় বলছেন, আমার ছেলেদের আমি দেখলাম তারা মনোনয়ন জমা দিতে এসেছে হাতে লাঠি নিয়ে, আমি তাদের বললাম যে তোমরা কেন লাঠি নিয়ে এসেছো, আমরা তো মারামারির রাজনীতি করি না। আমার ছেলেরা আমাকে বলল, ভাইজান আমরা মারার জন্য লাঠি নিয়ে আসিনি, আমরা লাঠি নিয়ে এসেছি যাতে আমাদের যারা মারতে আসবে তারা যেন এই লাঠিগুলো দেখে ভয় পায়। আর তার উল্টো দিকে আরেকজন বিধায়ক, ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেসের বিধায়ক শওকত মোল্লা, তিনি চিৎকার করে খেপে গিয়ে বলছেন, এই সমস্ত কিছু শুরু করেছে আইএসএফ, এই সব কিছু শুরু করেছে আইএসএফ, কিন্তু শেষ করব আমরা মিডিয়ার মাধ্যমে, এই কথাটা আমি সবাইকে জানিয়ে দিতে চাই। একদিকে একজন শান্ত গলায় বলছেন, আরেকদিকে আরেকজন চিৎকার করে খেপে গিয়ে বলছেন, কিন্তু মোদ্দা কথাটা একই, এই মারামারি হিংসার ভাষাটা দুজনেই রপ্ত করে ফেলেছেন। এখন হচ্ছে কে বেশি মারতে পারেন বা কে ভালোভাবে মারতে পারেন তারই একটা মূল্যায়ন
মূল্যায়ন চলছে, তারই একটা প্রতিযোগিতা চলছে। বিষয়টা হলো মুখ্যমন্ত্রী এই ভাঙড়ে নতুন থানার উদ্বোধন করে লালবাজারের আন্ডারে সেগুলোকে নিয়ে এসে হয়তো আশা করেছিলেন যে এখানে আইন শৃঙ্খলার পরিস্থিতি কিছুটা উন্নত হবে এবং তার মাধ্যমে রাজনৈতিক একটা স্টেবিলিটিও আসবে, কিন্তু সেসব মোটেই দেখা যাচ্ছে না। সম্প্রতিও যে সংঘাতের খবর এখান থেকে উঠে এসেছে, অর্থাৎ ভাঙড় থেকে উঠে এসেছে, সেটাও কিন্তু এই তৃণমূল কংগ্রেস বনাম আইএসএফ এরই সংঘাত। সেখানে বলা হচ্ছে যে এরপর কদিন পরেই 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস রয়েছে। সেই উপলক্ষে আইএসএফ এর কর্মীরা বিভিন্ন জায়গায় পতাকা লাগাচ্ছিলেন, ব্যানার লাগাচ্ছিলেন। সেখানে তৃণমূল কংগ্রেসের লোকজন এসে ঝামেলা করতে শুরু করেন। আইএসএফ এর কর্মীদের দাবি, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আইএসএফ এর কর্মীদের নিয়ে গিয়ে মারধর করা হয়েছে। আবার উল্টো দিকে আরাবুল ইসলাম এই সমস্ত অভিযোগ অস্বীকার করে বলছেন একেবারেই এই সমস্ত কিছু হয়নি, বরং আইএসএফ এর লোকজন আগে গুলি চালিয়েছে। তৃণমূল কংগ্রেসের কর্মীদের লক্ষ্য করে 4 রাউন্ড গুলি চালানো হয়েছে। আবার শওকত মোল্লা বলছেন ওদের কাউকে এই এলাকায় বাঁচতে দেব না, এই এলাকায় কেউ বাঁচতে পারবে না, এদের জিনা হারাম করে দেব। তাহলে বুঝতেই পারছেন গোলা গুলি, রাজনীতি, শাসক বিরোধী, সংখ্যালঘু সবকিছু মিলিয়ে এখানে সমস্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং কখনো কখনো ভয়াবহ আকার ধারণ করছে। তাই প্রথম কথাটাই আবারও শেষে বলি, আপনি পশ্চিমবঙ্গের যে জায়গারই বাসিন্দা হন না কেন, সেখানে যতই সমস্যা থাকুক না কেন, আপনি অন্তত এই কথাটা বলে নিজেকে সান্ত্বনা দিতে পারবেন যে আমি অন্তত ভাঙড়ে থাকি না। আর আজ আপনি যদি এই পর্বটা দেখছেন এবং আপনি যদি ভাঙড়ের বাসিন্দা হন, তাহলে আপনাকে বলবো বেস্ট অফ লাক। আপনার নিরাপত্তার জন্য প্রার্থনা করি, আপনি সুরক্ষিত থাকুন এই প্রার্থনা করি, এছাড়া আর কিছুই বলার নেই। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।